তো আজকে একটা স্বাস্থ্য বিষয়ে একটা প্রবলেম নিয়ে কথা বলবো, যেটা অনেক সময় আমরা ভুল ডায়াগনোসিস করি। আপনি যদি 25 বা 30 ঊর্ধ্ব কেউ হয়ে থাকেন এবং 40 ঊর্ধ্ব যদি হয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনার এই সমস্যাটা হয়তো বা শুরু হয়েছে। সেটা হলো যে রাত্রে আপনার ঘুম ভেঙে যায়, কারণ আপনাকে বারবার বাথরুমে যেতে হয়। আর ভুল ডায়াগনোসিস হয় এই কারণে যে আমাদেরকে অনেকে বলে যে আমাদের হয়তো ইউটিআই হয়েছে বা ব্লাডের প্রবলেম, অথবা রাত্রে ঘুমানোর আগে কম পানি খাও, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এইগুলো কোনো একটা হয়তো বা কারণ হতে পারে, কিন্তু এই কারণগুলো যদি ডায়াগনোসিস না হওয়ার পরেও আপনার এই প্রবলেমটা হয় যে রাত্রেবেলা আপনি বারবার বাথরুমে যাচ্ছেন, আপনার ঘুমের ইন্টারাপশন হচ্ছে, সেটার কারণ হতে পারে না বেশি পানি খাওয়া না, সেটার কারণ হতে পারে ইনসুলিন ওভারলোড। ইয়েস, শুনতে খুবই ইন্টারেস্টিং লাগে, কিন্তু অনেক সময় আমাদের শরীরে যদি ইনসুলিনের পরিমাণে বেড়ে যায়, তাহলে আমাদের এই প্রবলেমটা শুরু হয়। সেটা হলো আমরা বেশি বেশি বাথরুমে যাই। কেন ইনসুলিন বেড়ে গেলে আমাদের এই প্রবলেমটা হয় আর কীভাবে এখান থেকে বাঁচা যায়, চলুন দেখা যায়। হ্যালো দের, আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম মাহমুদুল, আই এম আ বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড আই হ্যাভ এ পিএইচডি ইন মলিকুলার মেডিসিন। তো ইনসুলিন ইজ দ্য কালপ্রিট, রাইট? মানে হচ্ছে যে আপনার শরীরে যদি ইনসুলিন বেড়ে যায়, তাহলে ডেফিনেটলি আপনাকে বারবার বাথরুমে যেতেই হবে, দ্যাটস আ মাস্ট। এবং আপনি যদি আরেকটু ডট কানেক্ট করেন, আমাদের আশেপাশে যারা ডায়াবেটিস রোগী রয়েছে, তারা কিন্তু এই কমপ্লেন করে যে তাদেরকে বারবার বাথরুমে যেতে হয়। অ্যান্ড ডায়াবেটিস আমরা জানি যে স্পেশালি টাইপ 2 ডায়াবেটিস ইনসুলিনের সাথে রিলেটেড। দ্যাট মিনস যত বেশি ইনসুলিন বাড়বে আপনার ব্লাডে, তত বেশি আপনাকে বাথরুমে যেতে হবে। 90s দিকে একটা সায়েন্টিফিক স্টাডি হয়েছিল, যেখানে কুকুরদেরকে বেশি পরিমাণে ইনসুলিন ইনজেকশন দেওয়া হয়েছিল, এবং ওখানে দেখা গিয়েছিল যে এই সকল কুকুরদের বাথরুমে যাওয়া বা প্রস্রাব করার যে প্রবণতা অনেক বেশি বেড়ে গিয়েছিল। এখন কোশ্চেন আসতে পারে যে কেন এরকম হয়? কারণ হচ্ছে যে ইনসুলিন আমাদের অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে বের হয়ে আসা হরমোন অ্যালডোস্টেরন এটাকে রেগুলেট করে। আর এই অ্যালডোস্টেরন আমাদের শরীরে পানি ধরে রাখা এবং ব্লাড প্রেশার মেনটেন করাকে হেল্প করে। আর এই ইনসুলিনের পরিমাণ যখন আমাদের শরীরে বেড়ে যায়, অ্যালডোস্টেরনও কিন্তু ডিসরেগুলেটেড হয়ে যায়, যে কারণে আমাদের ব্লাড প্রেশার এবং শরীরে পানি ধরে রাখার যে ক্ষমতা, সেটাও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। আর এই কারণে আমাদের প্রস্রাব করার যে প্রবণতাটা, সেটা কিন্তু অনেক বেড়ে যায়, কারণ আমাদের শরীর পানি ধরে রাখা বা ঠিকমতো পানিকে মেনটেন করা, ব্লাড প্রেশারকে মেনটেন করা, এটা ঠিকমতো করতে পারে না। তো ইনসুলিন কেন বাড়ে? আমরা সবাই জানি যে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খেলে ইনসুলিন বাড়ে, এটা আমরা সবাই জানি। কিন্তু ইনসুলিন যে কোনো খাবার খেলেই কিন্তু বাড়তে পারে। এই কনটেক্সটে যেখানে আমরা বলছি যে রাত্রে বারবার ঘুম ভেঙে বাথরুমে যাওয়া ইনসুলিন বাড়ার কারণে হয়, এই ইনসুলিনটা বাড়ে আমরা যখন রাত্রে অনেক বড় একটা মিল খাই, যেটা ভেরি ক্লোজ টু আওয়ার স্লিপ। তার মানে হচ্ছে যে আমাদের ঘুমের অল্প আগে যদি আমরা খাওয়া দাওয়া করে ফেলি, সেক্ষেত্রে সারা রাত আমাদের ইনসুলিনের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। শুধু বড় খাবারই না, আমরা অনেক সময় রাত্রে ঘুমানোর আগে একদম ঠিক আগের মুহূর্তে বিভিন্ন ধরনের স্ন্যাক্স বা কী বলে চাট্টা মাট্টা জিনিসপত্র খাই, যে কারণে আমাদের ইনসুলিন লেভেলটা সারা রাত অনেক বেশি থাকে। তো আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আমি তো খুবই লাইট খাই, অল্প খাই, অথবা কিছু বাদাম বা আপেল, ফল, ফ্রুটস এগুলো খাই, তাহলেও কি আমার ঘুম ভেঙে যাবে কি না? সম্ভাবনা অনেক বেশি, কারণ হচ্ছে যে ইনসুলিন আগে যেটা বলেছি যে কোনো খাবার খেলেই কিন্তু বাড়ে। ইভেন স্টাডিতে দেখা গিয়েছে যে লো কার্বোহাইড্রেট ফুড খেলেও কিন্তু আমাদের ইনসুলিনের পরিমাণ অনেক বেড়ে যায়। তো যদি উদাহরণ দিয়ে বলি যে আপনার যদি ঘুমের সময় 10টা বা 11টা হয় এবং আপনি খাবার যদি 9টার সময় খান, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যদি কোনো হেলদি খাবারও খান, আপনার সারা রাত ইনসুলিন অনেক বেশি থাকবে। আর সেই সাথে সাথে আপনি যদি ঘুমের আগে পানি খেয়ে নেন, তাহলে তো কথাই নাই। ইনসুলিন বাড়ার কারণে অ্যালডোস্টেরন, যেটা আমাদের শরীরে পানি ধরে রাখার ক্ষমতা, এটা ঠিকমতো কাজ করতে পারছে না, সেই সাথে সাথে আপনি আরও বেশি পানি খেয়ে ফেলছেন। ইটস আ ডাবল ট্রাবল। তাই আজকে বলবো যে কীভাবে এই 8টি উপায়ে খুব সহজে আপনি এই সমস্যা থেকে বাঁচতে পারেন। নাম্বার 1, ধরে নিচ্ছি আপনি হয়তো বা 10টা বা 11টার দিকে খান, সেক্ষেত্রে আমি বলবো যে রাত্রে 8টার পরে কোনো কিছু খাবেন না, চেষ্টা করবেন না খাওয়ার। কিন্তু আপনার যদি এরকম প্রবলেম আরও বেশি হয় যে আপনি 3-4 বার বাথরুমে ওঠেন রাত্রে, সেক্ষেত্রে 8টা থেকে না করে আপনি হয়তো বা 7টায় আপনার লাস্ট খাবার যেটা, সেটা খেতে পারেন। যত আগে খাবেন আপনার ঘুমানোর এবং আপনার ঘুম এবং খাবারের মধ্যে যে টাইমের গ্যাপ যত বেশি থাকবে, আপনার জন্য ততই বেশি উপকার হবে। নাম্বার 2, পানির কথা যেহেতু বলছিলাম, সেক্ষেত্রে আপনি যেটা চেষ্টা করবেন যে এই রাত 8টা বা 7টা ডিপেন্ডিং অন আপনার কন্ডিশন রাইট নাও, বেশি পানি খেতে যাবেন না রাত্রেবেলা। অনেক সময় দেখা যাচ্ছে আমরা সারাদিন হাইড্রেটেড থাকি না, পানি খাই না, এবং দিন শেষে যখন আমরা বাসায় আসি তখন আমাদের খুব বেশি পানি পিপাসা পায়, এবং আমরা অনেকেই আছি যে রাত্রে জাস্ট ঘুমানোর আগে ঢকঢক করে দেখা যাচ্ছে 1-2 গ্লাস পানি খেয়ে নিলাম। আপনার যদি রাত্রে প্রস্রাব করার কারণে বারবার ঘুম ভেঙে যাওয়ার এই প্রবলেমটা থাকে, আমি বলবো যে প্রথম 1-2 সপ্তাহ চেষ্টা করবেন যে ঠিক ঘুমানোর আগে পানিটা খাবেন না, সারাদিন অল্প অল্প করে পানি খেতে থাকুন। যদি সারাদিন হাইড্রেটেড থাকেন, তাহলে দেখবেন যে দিন শেষে কিন্তু এত বেশি পানি পিপাসা পাচ্ছে না। নাম্বার 3,
কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের শরীরে পানি ধরে রাখতে অনেক বেশি সাহায্য করে। এই কারণে এই প্রথম ফেজে প্রথম 1-2 সপ্তাহ আপনি কার্বোহাইড্রেট খাবারটা একটু কমিয়ে দিন। আপনার প্রোটিন অথবা সবজি বা সালাদের যে ইনটেক এটা একটু বাড়িয়ে দেন। অল্প কিছুদিনের মধ্যে কিন্তু দেখতে পারবেন যে এই লো কার্বোহাইড্রেট খাওয়ার কারণে আপনার অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। আপনার রাত্রেবেলা আর এত বেশিবার ঘুম থেকে উঠে বাথরুমে যেতে হচ্ছে না। নাম্বার 4, আপনি এই প্রসেসটাকে যদি আরও অ্যাক্সিলারেট করতে চান, একই তো আপনি দ্রুত খেয়ে নিচ্ছেন, ঠিক ঘুমানোর আগে পানি খাচ্ছেন না, লো কার্বোহাইড্রেট ফুড খাচ্ছেন, সেই সাথে সাথে আপনি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন তাহলে আপনার এই প্রবলেমটা খুব দ্রুত ভালো হয়ে যাবে। ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে আমি কিন্তু জাস্ট বলছি না যে সারাদিন রোজা থাকতে হবে, আপনি 14 ঘন্টা না খেয়ে থাকতে পারেন, শুধু ওয়াটার ফাস্ট করতে পারেন। এই ফাস্টিং আপনার শরীরে যে ইনসুলিন সেন্সিটিভিটিটা সেটা কিন্তু আগের মতো ফিরিয়ে নিয়ে আসবে। তাই ওভারনাইট ফাস্টিং অথবা রাত্রেবেলা খাবার পরে হয়তো 12টা বা 1টার দিকে প্রথম খাবারটা যদি আপনি খান, ব্রেকফাস্টটা যদি স্কিপ করেন, কিছুদিনের মধ্যে দেখবেন যে আপনার এই প্রবলেমটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাচ্ছে। নাম্বার 5, আরেকটা জিনিস করতে পারেন যেটা আমি অনেকদিন ধরে করে আসছি, সেটা হলো যে রাত্রে ঘুমানোর আগে ম্যাগনেশিয়াম একটা সাপ্লিমেন্ট খেতে পারেন। ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট আপনারা হয়তো অনেকে জানেন কি না, আমাদের 80% ছেলেদের মধ্যে ম্যাগনেশিয়ামের কিন্তু অভাব রয়েছে, যেটা আমরা নিজেরাও জানি না। এই ম্যাগনেশিয়াম আমাদের মাসল রিল্যাক্স করতে এবং ঘুমাতে খুবই বেশি হেল্প করে। তাই কয়েকদিন নিয়ে দেখুন এই ম্যাগনেশিয়াম খেলে, আই এম ডেফিনেটলি শিওর যে ইট উইল হেল্প আ লট। নাম্বার 6, আরেকটা জিনিস যেটা আমি অনেক সময় দেখে থাকি যে অনেকে মুভি দেখার সময় বা টিভি দেখার সময় রাত্রেবেলা স্ন্যাকিং করেন বা কোনো কিছু খান বা আনহেলদি চিপস খান। আমি বলবো যে চেষ্টা করবেন যে বাসাতে আনহেলদি স্ন্যাক্স না নিয়ে আসতে। যদি এরকম হয় যে বাসায় মেহমান আসছে, সেক্ষেত্রে নিচে থেকে নিয়ে আসেন, কিন্তু বাসাতে আনহেলদি স্ন্যাক্স আপাতত বর্জন করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার যে রাত্রেবেলা যে ক্রেভিং বা অযথায় স্ন্যাক করার যে প্রবণতাটা এটা কমে যাচ্ছে, এবং সেই সাথে সাথে বাথরুমে যাওয়ার যে পরিমাণ এটা কমে যাচ্ছে, এবং আপনার ইনসুলিন সেন্সিটিভিটিটা আমি বলবো যে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। নাম্বার 7, ওজন কমাতে হবে। নর্মালি আমাদের যে ফ্যাট বা আমরা যেটাকে ভুঁড়ি বলি, এটা যত বেশি হয় তার সাথে সাথে ইনসুলিন সেন্সিটিভিটি যেটা সেটা কমে যায়। এই কারণে আপনি যদি আপনার ভুঁড়ি কমাতে পারেন, আপনার ফ্যাট কমাতে পারেন এবং এটা হেলদি লাইফস্টাইলে নিয়ে আসতে পারেন, ওজন কমানোর মাধ্যমে দেখবেন যে খুব দ্রুত আপনার ইনসুলিন সেন্সিটিভিটিটা আবার ফিরে আসছে। নাম্বার 8, লবণ খাওয়া কমাতে হবে। পাতে লবণ খাওয়া তো ডেফিনেটলি কমাতে হবে। এই লবণ আমাদের শরীরে পানি ধরে রাখতে হেল্প করে। তাই আপনি যখন লবণ খাওয়া কমিয়ে দেবেন, তখন দেখবেন যে আপনার এই বাথরুমে যাওয়ার যে প্রবলেমটা সেটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এরকম সায়েন্স ব্যাকড হেলথ হ্যাকস যদি জানতে চান, চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।